we have arrived at Tara Agro Farms Limited for an exciting farm visit experience. We are a team from Department of Banking and Insurance, Faculty of Business Administration at University of Chittagong. I'm Uma Salvami along with my 5 team members and they are. Hi, I am Deepa Nandi. Hi, I am Mohammad Nayan. Hi, this is Ritik Chakraborty. Hi, I am Rajesh Pal. Hi, this is Anshul Kumar Nair. We'll be exploring the farm and sharing our farm visit experience. Stay tuned with us to learn more about cattle farming business. Thank you. দিনের শুরুতে আমরা সবাই মুরাদপুর থেকে বাঁশযোগে ফার্মে চলে আসলাম। অতঃপর ফার্মে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন মোটামুটি সুবিশাল একটি ক্যাটল ফার্ম। ফার্মে প্রবেশ করতে চোখে পড়বে তাদের লোগো সম্বলিত ইন্টেরিয়র ডিজাইনটি। দেন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম। এরপর কিভাবে কি করলে আমাদের পুরো জিনিসটা সুন্দরভাবে সম্পাদন করা যাবে সেটা নিয়ে কিছুক্ষণ আমরা আলাপ করলাম। এরপর ফার্মের একজন সহকারী আসলো এবং উনি এসে আমাদেরকে বললেন যে ফার্মের ওনার কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা করতে চলে আসবে। এরপর আমরা ফার্মের একজন এমপ্লয়ির সাথে কথা বললাম। ইতিমধ্যে ফার্মের ম্যানেজার চলে আসলেন এবং আমাদের সাথে এসে কুশল বিনিময় করলেন। তো এই পর্যায়ে আমরা আস্তে আস্তে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সারা এগ্রো ফার্মস লিমিটেড সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য নেওয়ার জন্য আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি। আশা করি আপনার পূর্ণাঙ্গ সহায়তা। জি। এই সারা এগ্রো ফার্মস লিমিটেড, এটা যেহেতু একটা লিমিটেড ফার্ম, এটা কি পাবলিক লিমিটেড ফার্ম নাকি প্রাইভেট লিমিটেড? এটা প্রাইভেট লিমিটেড ফার্ম। সারা নাম যেটা রাখছেন এটা কি হিসেবে রাখছেন? আসলে সারা এটা এস্টাবলিশ হয় 2010 সালের। 10টা আসলে এরকম লিমিটেড কোম্পানি ছিল না, তখন ছিল পুরাটা নিজস্ব তত্ত্বাবধানে। আমাদের ফ্যামিলির 5 জন মেম্বারের নামের ফার্স্ট ইনিশিয়াল দিয়ে আমরা বানাইছি। ভাইয়া, এই এগ্রো ফার্মসের মালিক কি একজনই নাকি? আমরা এটা পুরোপুরি আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেডই এখনো। আমি আছি, আমার আব্বু আছে, আমার ভাই বোন আর আমার পুরাটা। এইটা প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে। ভাইয়া, এই এগ্রো ফার্মস লিমিটেডে আপনাদের দৈনিক কার্যক্রমটা কিরকম? আমাদের প্রজেক্ট আসলে এখানে ডিফারেন্ট প্রজেক্ট আছে। আমি যদি আমার এইখানে আসলে মূলত ফ্যাটিং প্রসেসটাই রান করা হয়। এখানে কোনো দুধের গরু অথবা ব্রিডিং এর গরু যেগুলো আমরা ওগুলা কোনো কিছুই নাই। এখানে খালি আমার বিফ ফ্যাটনিং গরু যেগুলো আছে ওগুলাই আছে। কিছু আছে আপনার 3 মাস ব্যাপী প্রজেক্ট যেগুলো কষার কাছে চলে যায় অথবা বিভিন্ন প্রোগ্রামে চলে যায় ওই গরুগুলা। কিছু আছে ডিরেক্টলি কোরবানের জন্য যেগুলো রেডি করা হচ্ছে। সকাল থেকে আপনার আমাদের এখানে কার্যক্রম শুরু হয় সকাল 7টা থেকে। 7টার সময় একবার রাখালরা এসে শেড পুরোটা পরিষ্কার করবে, তারপর 8টার সময় গরু খাবার দিয়ে দেয়। 12টার সময় আবার গরুকে গোসল করায় এবং 2টার দিকে আপনার খড় দেয়, খড় আর ঘাস, এবং 5টার সময় আবারও দানাদার খাদ্য প্রোভাইড করি আমরা। তার পাশাপাশি আবার সন্ধ্যার পরে আবার আরেক বেলা ঘাস দেওয়ার চেষ্টা করি। তো এই প্রসেসটাই চলতে থাকে আনলেস এন্ড আনটিল যদি কোনো এক্সট্রা কাজ থাকে অথবা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা বেশি সারাদিন যেটা চলতে থাকে। আমাদের লেবারার যারা আছে আপনি অন্যান্য খামারে দেখবেন সন্ধ্যার পরে কেউ থাকে না, এখানে 24 ঘন্টা মানুষ থাকে। দেখা যায় রাতে বলেন দিনে বলেন গোবর আমরা জমতে, যার ফলে আমাদের এখানে দেখা যায় কি আপনার অন্যান্য খামারের তুলনায় রোগ বালাই কম। তো এই প্রসেসটাই আমরা মেইনলি করার চেষ্টা করি যে খামারটা যতটুকু ক্লিন এন্ড ক্লিয়ার রাখা যায়। ভাইয়া, এখানে আপনার যে গবাদি পশুগুলো আছে এগুলো কি ধরনের, মানে দেশীয়, শঙ্কর জাতি কিংবা বিদেশি, কিরকম? তো প্রকার তো এটা বলাটা, কিন্তু এখানে কানকার থেকে শুরু করে দেশি গরু আছে, শাহিওয়াল আছে, আপনার ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ ক্রস আছে, ফুটি আছে,
আপনার বিভিন্ন জাতের গরুই আসলে যা যা আমাদের দেশে পাওয়া যায় সব জাতের রাখার চেষ্টা করা হয়। কি গরুর পাশাপাশি অন্যান্য কোনো গবাদি পশু, যেমন আমরা আসার সময় এখানে দুটো ঘোড়া দেখতে পেয়েছি। এই খামারটাতে ওরকম কিছু নাই, এই ঘোড়াগুলো ট্রেনিং এর জন্য রাখা হয়েছে আমাদের রাইডিং স্কুলের জন্য। সামনে তো রাইডিং স্কুল করবো, ওইটার কারণে এই ঘোড়াগুলো ট্রেনিং এ আছে। তো আমাদের অন্যান্য প্রজেক্টে আপনার আমরা মাছ চাষ করছি, তার পাশাপাশি দেশি মুরগি, হাঁস, ছাগল, সবজি, এগুলাই আমরা সবকিছু মানে অ্যাগ্রো ওয়ার্ল্ডে যা যা বোঝায় সবকিছু আমাদের খামারে করছে। আমাদের এই খামারের বিশেষ সাইডটা হচ্ছে আমরা নিজস্ব গুলো নিজেরাই তৈরি করার চেষ্টা করি। কারণ আমাদের হাটহাজারী প্রজেক্ট আমাদের ব্রিডিং ফার্ম আছে, ওইখানে আমরা নিজস্ব বাচ্চা উৎপাদন করি। বাচ্চা উৎপাদন করে আমরা এখানে এনে বিক্রি করার চেষ্টা করি আর কি। তো ওইটা আমার মনে হয় না অন্য আমার ফার্মটা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং ফার্ম সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানার জন্য আপনার সাথে টিমমেট মোহাম্মদ নয়ন হোসেন রানা একটু কথা বলবো। পরিচিত আমরা সবাই একই দেশে রাখি। জি। আমি আপনার ফার্মের খরচ এবং আয়ের নিয়ে একটু কথা বলবো। আসলে খরচটা টোটালি ডিপেন্ড করে, কিছু ফিক্সড কস্ট আছে, কিছু ভ্যারিয়েবল কস্ট আছে। কস্ট গুলার ভিতরে আসলে আমাদের যারা ওদের আমরা রাখার চেষ্টা করি, তার পাশাপাশি অন্য কোনো কস্টই ফিক্সড নাই এখানে। বাকি সব আপনার ক্যাটালেটের উপর ডিপেন্ড করে, যত বেশি থাকবে ভ্যারিয়েবল কস্ট গুলা তত বাড়ে, কম থাকলে কমে যায়। তো আপনাদের খরচের প্রধান খাত কোনটা? মানে আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে টোটাল কতজন শ্রমিক কাজ করে? আমার এইখানে এট দ্য মোমেন্ট আমার তিনটা খামার মিলে 32 জন। শ্রমিকদের বেতন কাঠামোটা একটু যদি বলতেন আর কি। বেতন যদি আমরা এখানে 3টা ভাগে ডিভাইড করা থাকে, যারা সিনিয়র, যারা মিডিয়াম মানে কাজ করতেছে বছর 2 বছর হচ্ছে মোটামুটি শিখছে, আর যারা একদম নতুন। তো নতুনদের বেতন আমরা এখানে শুরু করি 12,000 টাকা থেকে, খাওয়া আমরা প্রোভাইড করি। তার বাইরে মানে 12,000 টাকার পাশাপাশি আরো 3,000 টাকা করে খরচ হয়, তাহলে 15,000 টাকা করে পড়ে। আচ্ছা আর যারা মিডিয়াম আছে ওদের স্যালারি আমরা দেই 15 থেকে 18,000 টাকা। আচ্ছা। আর যারা সিনিয়র আছে ওদের কোনো হিসাব নেই। আছে গরুর যে চিকিৎসা পদ্ধতি আছে, চিকিৎসা এবং আনুষঙ্গিক এই খরচটাই যদি একটু বলতেন না। আসলে চিকিৎসা যেটা ওইটা আসলে আগে ডাক্তার এসে করে, তো এখন যেহেতু এত বছর ধরে এই সেক্টরে আমরা আছি, মোটমাট একটা চিকিৎসা সম্পর্কে ধারণা আমাদের হয়ে গেছে। দেখা যায় যা যা প্রাথমিক চিকিৎসা বলেন অথবা একটু হায়ার প্রাথমিক চিকিৎসা বলেন, ওগুলো আমরা নিজেরাই করে থাকি। এবং হাতের বাইরে চলে যায় তখন আমরা যারা ভেট আছে তাদের সাথে কনসাল্ট করি। আচ্ছা, জানতে পারলাম যে আপনাদের এই ফার্মের যে মাংস উৎপাদন, তো আপনারা মাসিক কত মন মাংস উৎপাদন করতে পারেন আপনাদের? আসলে এটা কখনো ওই যে বললাম, এটা কোনো স্পেসিফিক ঠিক ঠিকানা নাই। আমি যদি তৈরি করি তাহলে 500টাই থাকবে, কিন্তু এতগুলো আসলে বিক্রি করা সম্ভব না। আচ্ছা আচ্ছা। যেহেতু আমরা কোনো আশেপাশে হাট বাজারে বিক্রি করি না, আমাদের সেলিং এখান থেকে হয় যা হওয়া। দেখা যায় বিভিন্ন কসাইরা আসে, অথবা যাদের প্রোগ্রামের জন্য লাগে তারা আসে, অথবা আমরা স্লটারিং করি। তো আমাদের টার্গেট থাকে মাসে ধরেন 10 থেকে 12টা থেকে 15টা যদি আমাদের মোটমাট বিক্রি করা যায় তাহলে আমরা একটু। তার মানে আপনাদের মাংস যে বিক্রি প্রসেস সেটা পাইকারি আর কি? পাইকারি বিক্রি, পাইকারিও আছে, খুচরাও আছে। আচ্ছা, আপনাদের এখানে গোবর সারটা যেটা হয়, এই গোবর সারটা আপনারা কি কাজে ব্যবহার করেন? ওগুলো আমি এটা যে একটু আগে ওনাকে যেটা বললাম, আমাদের বিভিন্ন সবজি উৎপাদন করি আমরা। আচ্ছা। তার পাশাপাশি আমাদের ঘাসের জমি আছে। হ্যাঁ। তো আমরা চেষ্টা করি গোবর যেগুলো আছে সেগুলো ওয়েস্ট না করে আমরা এখান থেকে আপনার একটু শুকানোর পরে আমরা আমাদের অন্য ফার্ম হাটহাজারীতে পাঠাই। আচ্ছা। তো এখানে যে আরো এটা প্রসেস করার পরে জমিতে দেওয়ার চেষ্টা করি আর কি, সার হিসেবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আমার প্রশ্ন করবো এখানে শেষ আপনার সাথে। এখন আপনার পরবর্তী প্রশ্ন আছে। নমস্কার, আমি অন্তর। আজকে আমার প্রশ্নটা আপনাদের কাছে যে দুইটা, একটা আপনাদের মান্থলি ওর বাৎসরিক যেটা রেভিনিউ হয় ওটা, এবং আপনাদের চ্যালেঞ্জগুলো। আসলে মান্থলি রেভিনিউ আমাদের কখনো কম হিসাব হয় না, আমরা হিসাব করি ইয়ার টু ইয়ার। মানে আমাদের ইয়ার টু ইয়ারটা কাউন্ট হয় নর্মালি মানুষজন যেটা কাউন্ট করে বছর শেষে অথবা বছর শুরুতে। তো আমাদের এক কোরবান থেকে আরেক কোরবান হিসাব করি। তো কোরবান টু কোরবান হিসাব, এখন যদি গত কোরবানের থেকে এখন এই কোরবান পর্যন্ত হিসাব করি, আপনার যদি মার্কেট ভালো থাকে
তাহলে দেখা যায় 15 to 20% প্রফিট থাকে, আর যদি খারাপ যায় এটা খারাপের কোনো শেষ নাই। আপনি মানে ফিক্স সিজনের কথা বলছেন, রমজান অথবা কোরবানের সময় আপনি রেভিনিউটা যদি উঠানামা তো করে অবশ্যই, ওটা আপনি কিভাবে নেন? বা এটা তো ওঠানামা চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়তো বা অনেক সময় লাভ হয়, অনেক সময় ক্ষতির সম্মুখীন, ওটা কিভাবে হ্যান্ডেল করেন? কিন্তু এইখানে কোনো আসলে নাই আর কি, এই সেক্টরে কোনো আগা মাথা নাই। আপনার যখন আসবে, তখন যাওয়ার এটা পুরোটা চলে যাবে। কি এটা কেউই বলার, এই কারণ এটা লাইফ স্টক জিনিস, আজকে আছে কালকে যে কোনো একটা কিছু হয়ে যাইতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি অবশ্যই একটা বিজনেসে অবশ্যই রিস্ক থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এগুলো ওভারকাম করার জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেন? আসলে রিস্ক গুলা বলতে এখানে মেইনলি আপনার মার্কেট কোন দিকে যাবে এটা তো আমাদের হাতে নাই। তার পাশাপাশি যদি আমি আমার গরুগুলার কথা বলি, আমাদের যেসব রোগ থাকে বালাই থাকে তার আমরা ভ্যাকসিন গুলা প্রোভাইড করার চেষ্টা করি 3 মাস অথবা 4 মাস পর পর। তো দেখা যায় কি এফএমডি বলেন, লাম্পি স্কিন ডিজিজ বলেন, অথবা অ্যানথ্রাক্স বা গলা ফলা রোগ, তো ওগুলা আসলে আমাদের এখানে ওরকম একটা হয় না, যেহেতু ভ্যাকসিন প্রোভাইড করা থাকে। তো যার ফলে আসলে আমাদের তেমন একটা ক্ষতির সম্মুখীন হইতে হয় না, সামলা নিতে পারি। আপনাদের লাভ হবে, তখন লাভের কিছু অংশ ক্ষতির জন্য ওভাবে সঞ্চিত আমাদের করে এই রেখে দিও। খামারের যে অ্যাকাউন্টটা থাকে ওইটা থেকে আমরা আসলে বাইরেও একটা ড্রয়িংস করি না। আমার এই খামারের প্রথম থেকে এখন যা আসছে এইটা আসলে এই খামারের টাকা দিয়ে পুরোটা বাড়ছে, আমাদের এক্সট্রা কোনো ক্যাপিটালও লাগে নাই। তার পাশাপাশি ধরেন কোনো জায়গা থেকে আমরা সহযোগিতাও নেই নাই। তো যার ফলে দেখা যায় কি আমাদের মূল যে আপনার ধরেন ক্যাপিটালটা থাকে আমরা তো পুরাটা ইউজ করি না, তো এটা থেকে আসলে কাটছিট করে আমাদের এটা রানিং হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি জানতে পারলাম আপনার থেকে আপনাদের যে বাৎসরিক ইনকাম এবং চ্যালেঞ্জ গুলা কোনো সঞ্চিতি করে ওইভাবে করা হয় না। আপনাদের যেটা অ্যাকাউন্ট আছে ওখানে যেটা লাভ হয় সেটা অটোমেটিক বাড়ে, বা ওখান থেকে আপনাদের ফার্মটা একটু সম্প্রসারণ করতে পারছেন। একটা এমন এখানে চ্যালেঞ্জের আছে, আপনি এমন এমন জিনিস হবে আপনি যেটা কখনো ফেসই করেন, এটা হইতে থাকে কারণ লাইফ স্টক জিনিস প্লাস অবলা প্রাণীরা, ওদের কখন কি হয়ে যায়। ধরেন গত কয়েকদিন আগে আমার একটা গরু 1,96,000 টাকা দিয়ে কিনে আনছি, আমার সময় ট্রাকে গরু পাবে গিয়ে পা ভাঙ্গার ফলে 1,96,000 টাকার গরুটা আমি কষের কাছে বিক্রি করতে হয়েছে 1,20,000 টাকা। তো আসলে ওগুলা কখন কি হবে এটা পুরাপুরি আনসার্টেন, ওয়ার্নিং দিয়ে আসে না আর কি, যা হওয়ার হয় যেগুলা কোনো ওয়ার্নিং আসে না। গরু মুরগি ফার্ম ছিল গত 2 বছর আগে, যেটা ওই যে আমাদের বাড়ি হচ্ছে লোহাগাড়ার ওদিকে পানি উঠছিল না, নদীর পাশে আমাদের ফার্মটা ছিল, ওটার ফলে কোনোদিন পানি উঠে নাই। কেউ বিশ্বাসই করতে পারে না ওখানে যে পানি উঠবে। ওখানে পানি উঠে আমাদের প্রায় এগুলো বিক্রি করার সময় আর কি প্রায় 1.5 কেজি, একদম ফিনিশিং স্টেজে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় পানি উঠে একবারে সব পানি নিচে সব চলে গেছে। 8 লক্ষ টাকার মতো আমাদের মানে ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং এই জিনিসটা এখনো সাফারিং করতে হচ্ছে। আমি যদি কোরবানের হিসাব করি, কারণ আমার অন্যান্য প্রজেক্ট যেগুলো আছে ওগুলা আপনার এখানে আমরা ওরকম ভাবে ইনক্লুড করি না। ধরেন আমার ব্রিডিং ফার্মের থেকে আমরা নিজেদের থেকে গরু ক্রয় করে আমরা এখানে আনি, তো ওইটা ওইভাবে রানিং থাকে, আমার এই পার্টটা এইভাবে চলতে থাকে আর কি। তো এইটার ইনভেস্টমেন্ট যদি ধরি 500 গরু তো অলমোস্ট 8 থেকে 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট। সেইটুকুই। নেক্সট প্রশ্ন। নমস্কার চক্রবর্তী। তো আপনার কাছে জানতে চাইছি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের নিজেদের কাজ এবং আপনাদের নিজেদের পার্সোনাল লাইফের মধ্যে আপনারা যে ব্যালেন্সটা কিভাবে করেন? এটা অনেক কঠিন প্রশ্ন করে দিয়েছেন। আসলে এই সেক্টরটা এমন, আমার তো এখন আল্লাহর রহমতে প্রেসার কমে গেছে অনেক, যেহেতু আমাদের ওয়ার্কার যারা আছে মোটামুটি অনেক পুরান হয়ে গেছে, এখন আগের মতো প্রেসারটা পড়ে না। তো আগে দেখা যায় তো কোনো টাইম টেবিল ছিল না এখানে, তো টাইম টেবিল ছিল না, রাতের 2টা বলেন 3টা বলেন, সকাল 5টা 10টা বিকালে কোনো ঠিক ঠিকানা নাই। এই জায়গা প্রত্যেকেরই কিছু ফ্যামিলি থাকে, এই সাপোর্টটা যদি না থাকে আপনি আসলে এই জিনিসটা করা সম্ভব, কারণ এখানে কোনো শিডিউল নাই, মানে স্পেশালি ওনার বলেন বা ম্যানেজমেন্টের যারা আছে তাদের কোনো শিডিউলই নেই। তো দেখা যায় কি রোজার পর থেকে কোরবান পর্যন্ত আমার বাসার মানুষজন আমার চেহারা দেখতে পারে, খাওয়া থেকে শুরু করে গোসল করা, রাতে ঘুমানো সবই এখানে। তো আসলে ওই সাপোর্টটা যদি না থাকে এটা আসলে সম্ভব না।
ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে কষ্ট হয়। আপনাদের ফ্যামিলি বলছেন আপনারা এই ব্যবসার সাথে জড়িত, তো আপনাদের ফ্যামিলি সাপোর্টটা কিরকম আপনাদের ব্যবসার সাথে? আসলে সাপোর্ট না থাকলে তো এতটুকু আসা সম্ভব না। কারণ আমি যখন শুরু করছি আমার বয়স কত ছিল, 13। ওই সাপোর্টটা যদি আমি তখন না পাইতাম, আমার তো আজকে এতটুকু আল্লাহর রহমতে আসতো না। তো আমার উপর বিশ্বাসও ছিল, কারণ ছোটবেলা থেকে এইসবের পিছনে ছিলাম। ওই বিশ্বাসটা ছিল বলে আজকে ওদের সামনে আমি এই জিনিসটা দাঁড়া করে রাখতে পারছি। তো এখনো বিশ্বাসটা আছে, আশা করি ভবিষ্যতে থাকবে। অবশ্যই আমরা চাই আপনারা বড়। আপনি বলছিলেন যে আপনাদের শ্রমিকদের সিনিয়র, মিডিয়াম, জুনিয়র এরকম ভাগ করছেন, তো তাদের কাজের কাঠামোটা কিরকম, মানে কারা কিরকম কাজ করে? আসলে এখানে সিনিয়র যারা আছে, আমি ম্যানেজমেন্ট লেভেলটা বাদ দিই, আমাদের ধরেন এই পার্টটা, এই শেডটাকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করা থাকে। ওই সাইডে একজন, এই সাইডে একজন, এই সাইডে একজন। তো সিনিয়রদের কাজ থাকে হচ্ছে শেডটা মেনটেন করা, গরুর ট্রিটমেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া যা করাবে ওরা করাবে, এবং গরুর প্রবলেম হইলে ওরাই আপনার সলিউশনটা করবে। আর যদি ওরা না পারে তাহলে ম্যানেজারের কাছে যাবে, ম্যানেজার না পারলে আমার কাছে আসবে। আসলে এই চেইনটা আমরা এখানেই ডেভেলপ করে ফেলছি। তো সিনিয়র গুলা দেখা যায় কি, সিনিয়রদের আন্ডারে ধরেন এক এক সাইডে 3-4 জন করে মানুষ থাকে। ওই মানুষগুলাকে রান করার দায়িত্ব ওই সিনিয়র, এইটাই আর কি। তারপর আসে জুনিয়ররা, যারা খাদ্য দিতে পারে এবং ওদের ট্রেনিং চলে গরুর মেডিসিনের উপর। আর যারা একদম নতুন আসে ওরা আসলে অন্যান্য কাজগুলা করে, যেরকম বালতি থেকে শুরু করে আমার পরিষ্কার রাখা, এইগুলাই। আমার সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে আপনাদের ফার্মে কোনো আধুনিক প্রযুক্তি বা পদ্ধতির ব্যবহার হয়ে থাকে কি? আধুনিক প্রযুক্তির ব্যবহারটা আমরা ঢুকানোর ট্রাই করতেছি। এখন পর্যন্ত আমাদের ওইভাবে লাগে না, এটাই করি। টুকটাক ওইভাবে রাখা হয়। আমাদের একটা নিজস্ব সফটওয়্যার আছে, ওনারা ওইভাবে চালায়। তার পাশাপাশি আমরা আর একটা অ্যাপ ইউজ করবো কিছুদিন পরে। আপনার অ্যাপটার নাম আমার মনে আসছে না, ওইখানে আপনার বলে দেন যে কোন গরুর কখনের আপডেটটা কি থাকে। ওইটা আসলে ওইভাবে ট্র্যাক করা যায় আর কি, যে কখন আমার ওকে ভ্যাকসিন দেওয়ার সময় হবে, বা ওর প্রোডাকশন লেভেলটা কিরকম হচ্ছে, বা ওর কখন কি লাগতেছে। তো এইটা ওই অ্যাপের মাধ্যমে বলে দিই। এইটা স্পেসিফিক কোনো ওয়েবসাইট আছে কি? আমাদের কোনো ওয়েবসাইট আমরা ইউজ করি না। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওইটাতে ওরকম একটা আপডেটও দেওয়া হয় না, তাও টুকেটাকে আপডেট দেওয়া হয়। মেইন যা হয় আসলে অফলাইনে, এইখানে যা হয়। ভবিষ্যতে কোনো ওয়েবসাইট আপনার ডেভেলপ করার কোনো ইচ্ছা আছে? আসলে ওয়েবসাইটটা আমাদের এখানে থাকা যা না থাকাটা, মানে এই সেক্টরটা এমন যে আপনি ফিক্সড প্রাইসে কোনো কিছু বেচা কিনা হয় না। আপনি একটা 2 লাখ টাকার গরু না, আপনি এখন তো 3 লাখ হচ্ছে টাকা যদি বলেন একটা কাস্টমারের কাছে, কাস্টমারটা এসে বার্গেন করে। একটা ওয়েবসাইট থাকলে আসলে বার্গেন করার তো ওই চান্সটা পাবে না। তো ওইটা থাকাও যা না থাকাও তা, ওই কারণে আমরা কখনো না, ইদানিং অনেকে দেখা যাচ্ছে যে আপনার বিকাশও, আমরা গত রমজানে দেখেছি যে বিকাশে আপনাদের ওই যে কি বলে গরু বেচা কেনা হচ্ছে বা ওয়েবসাইটেও হচ্ছে, এটা সম্পর্কে? আসলে আমাদের কাস্টমার যারা বেশ আছে বা আমাদের যারাই কিনে আমাদের কাছ থেকে এই জিনিসটা এনজয় করে, যে আমাদের এখানে আসে। আজ পর্যন্ত একলা এসে গরু কিনে, ফ্যামিলি, বউ বাচ্চা, আম্মু, চাচারা অথবা কাজিনরা সবাই মিলে এসে আসলে এখানে একটা ফেস্টিভ্যালের মতো হয়ে গেছে ওদের জন্য। এখানে এসে আসলে মেইন হচ্ছে মহিলারা আসতে পারে। হাট বাজারে হয় কি কেউ তাদের ওয়াইফ, বোন, মেয়েদেরকে নিয়ে যেতে পারে না। তো এইখানে ওই ইয়েটা নাই, সবাই পুরো ফ্যামিলি নিয়ে আসে, পুরো ফ্যামিলি নিয়ে এই জায়গাটা এনজয় করে। তো আমরা ওইভাবেই আর কি চালানোর চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন নেক্সট কোয়েশ্চেন আমার বান্ধবী করবে। নমস্কার, দীপানন্দী। আসলে আমার প্রশ্নটা হচ্ছে, আসলে কার্যক্রম প্রসারের জন্য আপনাদের ফিউচার প্ল্যানটা কি? প্ল্যানিং আপু, এখন আমি যদি বলি, এটা যদি আমাকে 2018 সালে জিজ্ঞেস করতেন, আই উড সে আমি এখন যেখানে আছি ওইটা, এখন যে জায়গায় আছি আমি তখন যদি জিজ্ঞেস করতাম, আমি বলতাম যে এই জায়গাতে আসতে চাই। উই হ্যাভ ওয়ার্ক রিয়েলি হার্ড গত 5-6 বছর ধরে এই পর্যায়ে আসার জন্য। আপাতত 5 বছর আমি চাই না এর থেকে বড় কোনো এক্সপেনশনে যাই, কারণ এখন টু বি অনেস্ট এই সেক্টরের কোনো ফিউচার আমি দেখতেছি না। এই সেক্টরটার ফিউচার এখন আপাতত আমার চোখে অন্ধকার। আমরা ট্রাই করবো যে অ্যাটলিস্ট এই নেক্সট 5টা বছর যাতে সাস্টেইন করা যায়। বছর যদি আমরা আমাদের খামারকে এইভাবে টিকে রাখতে পারি,
তারপর আমরা আসলে ডেইরি সাইডটাকে একটু ইনক্রিজ করার চেষ্টা করতে চাচ্ছেন কি এখন যেভাবে চলতেছে ফার্মটা যাতে আগামী নেক্সট 5 বছরেও ওভাবে রান করতে পারে? আমরা চেষ্টা করবো রান। আচ্ছা। এটা আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য রান করাটা, কারণ আসলে গোখাদ্যের দাম বলেন অথবা অন্যান্য জিনিস এই হারের দাম বাড়তেছে, এইটা আসলে পোষানো সম্ভব না। আমাদের দেখা যায় মিট কেজি 1 কেজি মিট প্রোডাকশন কস্ট আমার 820 টাকা বা 850 টাকা। আমি ওই জায়গায় মাংস বিক্রি করতে হচ্ছে আমার 800 টাকা। আমি 1,000 টাকা দিয়ে আর কতদিন রান করতে পারবো? এটার জন্যই আমরা ওয়েট করতে থাকি যে কুরবানি আসলে আমাদের মোটমাট একটা ভালো অ্যামাউন্ট থাকে, আর বাকি বছরটা আমরা একটু সার্ভাইভ করার চেষ্টা করি। একটা কোশ্চেন হচ্ছে মানে প্রাকৃতিক দুর্যোগ তো হয়ে থাকে, এটা তো কারো হাত নেই এটার উপর, বা বাজার অস্থিরতায় আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেন? আসলে বাজার যদি অস্থির হয়ে যায় এখানে আমরা যে পদক্ষেপই গ্রহণ করি এখানে কিছু করার নেই। আমার দেখা যায় কি একটা গরুর পিছনে আমার যদি এভারেজ ধরি আমি 1 বছরে 3 লাখ টাকা যদি খরচ করে, আমি দেখতেছি আমি এখন বিক্রি করলে হয়তো 50-60 হাজার টাকা লস হবে, কিন্তু 1 বছর পেলে বিক্রি করলে আমার 3 লাখ টাকা লস হবে। তো আমার কোনটা করা ভালো? সেটা আমরা তাড়াহুড়া করে নেওয়ার চেষ্টা করি আর কি, যতটুকু পারি। যে যদি মার্কেট খারাপ যায় কিছু করার নাই, ক্যাশ করে ফেলা ভালো আর কি, যত তাড়াতাড়ি। ঋণ আসলে সরকারি থেকে বেসরকারিরা দিতে বেশি। আপনি নিতে চাইলেও আপনার পিছে পিছে ঘুরবে যে ঋণ দিয়ে, এটা তো ওদের একটা অ্যাডভান্টেজ থাকে। কিন্তু আমাদের এখানে যদি সরকার যদি একটু ইন্টারফেয়ার করতো আমাদের এই সেক্টরটারই অবস্থা থাকতো না এতদিনে, আমরা ইনশাল্লাহ অনেক এগিয়ে যেতে পারতাম। খালি সরকারের অ্যাসিস্ট্যান্সের কারণে আমরা একটু পিছায় আছি। আচ্ছা ভাই, আপনার ফার্মের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। আমার প্রশ্ন হচ্ছে এতটুকু, আর আমার নেক্সট কোশ্চেন আছে আমার বন্ধুরা। হ্যাঁ, আপনার কিন্তু একটু পরিচয় এবং মানে এখান থেকে যা জানা প্রয়োজন আছে সব ধরনের স্পন্সর আসলে মোটামুটি জানা হয়ে গেছে। তো শেষ একটা প্রশ্ন আমাদের বাকি থাকে, সেই প্রশ্নটা হচ্ছে আপনি তো বলছেন যে এগ্রো ফার্ম যত ধরনের ফার্ম আছে সবগুলো আপনারা করছেন, তাহলে এখন যদি কোনো একজন নতুন ব্যবসায়ী বা যে নতুন উদ্যোক্তা হতে চায় তাহলে তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে? সে যদি এগ্রো ফার্মে আসতে চায় তাহলে সে আসলে কি দিয়ে শুরু করতে চায়? সে যদি গরু দিয়ে শুরু করবে নাকি অন্য কোনো সেক্টর দিয়ে শুরু করবে, বা যেটা দিয়ে করবে সেটার পরামর্শটা কি হবে? কিভাবে সে শুরু করবে? আসলে আমাদের দেশে এগ্রো ওয়ার্ডটা যেটা আছে এটা কিন্তু একটা বিশাল ওয়ার্ড। এই জিনিসটাকে আসলে ছোট করে ফেলছে আমাদের দেশে। একটা গরুর খামার করে বসে আছি তার মানে এটা না যে আমার এটা এগ্রো ফার্ম। ক্যাটেল ফার্ম হবে, গরুর খামার হবে, এটা এগ্রো ফার্ম হবে না। এগ্রো ফার্মের ওয়ার্ডটা হচ্ছে অনেক বিশাল। এই জায়গাটার থেকে আসলে টাকা বের করা অনেক ইজি, আবার অনেক কষ্ট। খালি আপনার মাথা থাকতে হয়। আপনি মাথা যদি থাকে, ধরেন এই যে একটা গরুকে আপনি ডেইলি ধরেন 15-20 কেজি খাওয়াচ্ছেন, ওইটার এগেনস্টে কিন্তু 15-20 কেজি অথবা 30 কেজি গোবরও দিবে। তো ওই গোবরটাকে কিভাবে কাজে লাগাবেন আপনি? সবকিছু মিলায় আসলে এই সেক্টরটাকে ডেভেলপ করার অনেক জায়গা আছে। তো যারা করতে চায় আসলে তারা কি নিয়ে শুরু করতে চায় এটা তাদের ব্যাপার, কিন্তু যদি তারা গরু নিয়ে শুরু করতে চায়, আমি সবাইকে বলি এটা 2টা-4টা দিয়ে হবে না, শুরু করলে 10টা দিয়ে শুরু করা লাগবে। কারণ একটা মানুষ যে 10টা গরু ইজিলি পালতে পারে। তো আমি কস্ট এফেক্টিভ কোনটা? আমি একটা মানুষ দিয়ে 2টা-4টা গরু পালানো নাকি 10টা গরু পালানো? এইটাই, 10টা গরু দিয়ে শুরু করুক, এবং গরু যেটা দিয়ে শুরু করবে হচ্ছে একদম ছোট ছোট গরুগুলো। একদম রোগা পাতলা গরু কিনবেন, ডিওয়ার্মিং করবেন, আপনার ওর যতটুকু ভিটামিন প্রয়োজন, মিনারেল প্রয়োজন ওইটা এনশিওর করবেন, 3 থেকে 4 মাস ফ্যাটনিং করবেন এবং তারপর বাজারজাত করে দিবেন। এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট এই সেক্টরটা। তার পাশাপাশি যদি চায় কেউ, ধরেন গরুর খামারে অনেক ওয়েস্টেজ হয়, ধরেন একটা গরুকে আপনি 5-7 কেজি ভুসি দিবেন, ঘাস দিবেন, সব কিন্তু ও খাইতে পারে না। তো ওই ওয়েস্টেজ গুলা দিয়ে আপনি ইজিলি 10-15টা ছাগল পালতে পারতেছেন। তো এইখানে আসলে বাড়ানোর কোনো শেষ নাই। আরেকটা কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, ধরুন একজন মানুষ উদ্যোক্তা হতে যাচ্ছে বা সে গরু নিয়ে কাজটা শুরু করতে যাচ্ছে, ক্যাটেল নিয়ে শুরু করতে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার মূলধনটা কেমন হতে পারে? যে আপনি যেটা বলেছেন 10টা গরু নিয়ে শুরু করুন, তাহলে সেক্ষেত্রে তার মূলধন বা বাজেটটা কত রাখবেন? আপনি ধরেন 10টা গরু 50,000 টাকা করে 5 লাখ টাকা, আর তার পাশাপাশি আরো হাতে 3 থেকে 4 লাখ টাকা রাখা উচিত। সেটেলমেন্ট করছে অ্যাটলিস্ট 3 থেকে 4 লাখ বলবো না, আরো 5 লাখ টাকা রাখা উচিত। কারণ এইখানে একটা লোকের বেতন আছে, তার পাশাপাশি গোখাদ্য কিনা লাগে, তার পাশাপাশি ওষুধের খরচ আছে।
সবকিছু মিলাই ধরেন 5টা-10টা গরু দিয়ে যদি শুরু করে একদম ছোট ছোট অ্যাটলিস্ট 10 লাখ টাকা থাকা ভালো। আচ্ছা আচ্ছা। এখন আমরা বুঝতে পারলাম যে হচ্ছে মূলধনের দিক দিয়ে আমাদের অ্যাটলিস্ট 10 লাখ টাকা নিয়ে নামা উচিত, আর হচ্ছে আমাদের সেটেলমেন্টটা হচ্ছে বুঝলাম যে মোটামুটি 10টা গরু দিয়ে আমরা শুরু করবো। আর এটা নিয়ে স্টাডি, প্রচুর লেভেলের স্টাডি যতটুকু করতে পারবেন। আসলে আমরা যারা গরু পালি, আপনি এখনো যদি বলেন বড় বড় ম্যাক্সিমাম খামারি জানেন আপনার গরু কতটুক লেভেলের প্রোটিন দরকার, কতটুক ফ্যাট দরকার, কতটুক কার্বোহাইড্রেট দরকার, বা একটা গরুর পেটে যখন আপনি খাওয়া দিচ্ছেন ওই খাওয়াটাকে ধরেন কিভাবে ফুল ইউজ করা যায়। কারণ এই গরু ডাইজেস্টিভ সিস্টেম যেটা বিশ্বের বিভিন্ন নামি দামি বিজ্ঞানীরা এই গরুর ডাইজেস্টিভ সিস্টেমটাকে অনেক কমপ্লিকেটেড বলে। এখানে আমরা করতে গেছি, তো ওই গরুটার কতটুক ধরেন অ্যামাইনো অ্যাসিড লাগে, কতটুক মিনারেল লাগে, কতটুক কি লাগে, এটা আসলে এখনকার ম্যাক্সিমাম খামারি জানেন। কেউ আসলে স্টাডি করতে চায় না এই বিষয়গুলো নিয়ে। আসে ওই যে গরু কিনছে, কৃমির ওষুধ দেওয়া হয়েছে, ভিটামিন মারছে, এই খাদ্য লিখে দিছে একজনে, এতটুকু এনে খাওয়াও, এতটুকু চলতেছে। আসলে ওই যে আপনি গমের ভুসি খাওয়াচ্ছেন, ওইটার প্রোটিন পার্সেন্টেজ কতটুকু, ভুট্টা খাওয়াচ্ছেন, ওগুলো আসলে কেউ হিসাব করে না, ওই সবাই আসে আগের। আমাদের এইখানে যারা আসে মোস্ট ওয়েলকাম। এইখানে 2-1 দিন ঘুরে টুরে ওরা নিজেদের মতো করে সবকিছু দেখে। আর যদি আমাদেরটা দিয়ে না হয় তাহলে সরকারি যুব উন্নয়নের কোর্স আছে, ওইটা যদি করতে পারে একটা খামারিকে পিছে ঘুরে তাকাইতে হয় না। আচ্ছা আচ্ছা। তার একটা ধারণা চলে আসে সবকিছু ট্রিটমেন্টের সম্পর্কে। খালি গরু না, ওইখানে যুব উন্নয়নের ট্রেনিং করলে হাঁস, মুরগি, ছাগল সবকিছুরই একটা প্রাথমিক চিকিৎসার একটা আইডিয়া দিয়ে দেওয়া হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়গুলো আসলে আপনার কাছ থেকে অনেক সুন্দরভাবে জানতে পেরেছি, আর হচ্ছে আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আপনি অনেক সুন্দর আনসার দিয়েছেন। আবার আশা করি আমাদের কোনো নতুন উদ্যোক্তা যদি আমাদের ডকুমেন্টারি দেখে যদি বুঝতে পারি বিষয়টা, তাহলে আমি মনে করি সে জীবনে কিছু সফল। আমার সহযোগিতা, কারণ আমরা যখন শুরু করছিলাম আমাদেরকে গাইড করার মতো কেউ ছিল না। আসলে যদি সোজা রাস্তাটা না দেখে আমাদেরকে ডানে বামে রাস্তাগুলা দেখাতে, তা আমরা গ্রো করতে না পারি। তো আমরা আসলে এখন ওই জিনিসগুলা, যেহেতু আমাদের সময় দেখানোর কেউ ছিল না, তো আমি চেষ্টা করি যে আমার কাছে যারাই আসে আমি যাতে আমার ফুল সাপোর্টটা দিতে পারি। আপনারা যদি আসেন ইনশাল্লাহ ইউ গাইস উইল হ্যাভ মাই ফুল সাপোর্ট। আমরা রিসেন্টলি একটা চেষ্টা করতেছি যে কিছু একটা করবো এরকম গরু বেসিসে। আমরা আমার বন্ধুরা মিলে আমরা মাঝে মাঝে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আপনারা রেডি করবেন, রেডি করে গরু আমার কাছে পাঠিয়ে দেন, আমি কিনে নিই। অনেক অনেক। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আলিফ চৌধুরী। আমরা আমাদের পক্ষ থেকে এবং আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির এবং আমাদের ব্যাংকিং সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসলে আমার ভাইকে আসলে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাঁচ বছর 2020-এর আগে আসছে, এখনো আছে, এবং এটা ইনশাল্লাহ আমরা বাসা কোরবানি দিয়ে যাবো। এটা আনুমানিক দাম কিরকম হতে পারে এখন? দাম এটা আসলে এটা বাইরে থেকে আনা ছিল গরুটা, তবে এটার দাম আসলে ওরকম ফিক্স করা সম্ভব না। অনেকে অনেক দাম বলে, 15 লাখ 20 লাখ, কিন্তু যেটা কোরবানি নিয়ে কোরবানি হচ্ছে। আপনার যখন কিনে আসছিল তখন আপনি তখন আনা পড়ছিল 12 লাখ টাকা। এতদিন ব্রিডিং ফার্মে ছিল আমার, ওর অলমোস্ট 40-50টা বাচ্চা আছে আমাদের খামারে। এখন যেহেতু একটা পর্যাপ্ত বয়সে চলে আসছে, এটাকে আমরা ইনশাল্লাহ এখন রেডি করে ব্রাহ্মণ, তারপর ইনশাল্লাহ। আপনারা যে এগুলো মানে বিদেশ থেকে আনছেন, ওখানে আপনাদের অনেক আসলে আমরা এগুলো দেশে আসার পর কিনছি, আমরা নিজেদের ইম্পোর্ট করিনি। এগুলো ইন্ডিয়ান গরু। কারণ বিদেশ থেকে এই জাতীয় প্রোডাক্টগুলো আনার সময় সরকারকে প্রায় দ্বিগুণ হারে শুল্ক দিতে হয়। তো আপনার যেহেতু এটা 12 লাখ টাকা পড়ছে, অবশ্যই এটা ওখানের মধ্যে আপনার ওই দেশে 6 লক্ষ টাকার মতো। এইটা বলা টাফ, এখানে আসলে কোনো ইফেক্টের আগা মাথা নাই বললাম। গরু আসলে প্রচুর লিগালি আসছে, এটা আমাদেরও জানা। আমরা তো দেশে আসার পর কিনছি। আপনি অন্ধকার দেখতে বলছেন, তো এটা আপনি মানে কি বিবেচনা নিয়ে বলছেন? আসলে ভাইয়া ধরেন এই গরুগুলার কথাই বলি,
এইগুলোর পিছনে আমার মান্থলি অ্যাটলিস্ট এই কয়টা গরুর পিছনে আমার মান্থলি 25 থেকে 30 হাজার টাকা করে খরচ আছে। এগুলার কিনা দাম আছে একটা হিউজ অ্যামাউন্ট, কারণ এই গরুগুলো সচরাচর আমাদের দেশে স্পেশালি এই দুইটা গরুর মতো কোথাও নাই। এই দুইটা গরু খালি আমার কাছেই আছে, এই দুইটা এইটা এগুলা খালি আমার কাছেই আছে। এগুলো যদিও মার্কেটে ওরকম বেচার গরু না, এগুলো আমরা সব করে পালতেছি। কি খাওয়ার খরচটা আসলে পোষানো যায়, খাওয়ার খরচে পোষানো যায় না। তো আমার যদি খামার লাভে আছে কখন বলতে পারবেন, যখন আপনার প্রোডাকশন কস্ট আপনার সেলিং কস্টের থেকে নিচে। প্রোডাকশন কস্ট যদি সেলিং কস্টের উপরে চলে যায় এই সেক্টরে মানে কোনো আগা মাথা পাওয়া যাবে না, ওইটাই। খাওয়া খরচ দিয়ে আপনি কারণ মানুষের বেতন তো আসলে এটা বাড়তেছে, যেহেতু সব কিছুর দামে বাড়তেছে, ওদেরও বেতন বাড়াইতে হয়। ওইটা ছাড়া আসলে খাওয়ার খরচটা আসলে আমাদের জন্য এক্সেস হয়ে যায়। খামারে আছে 400, আমার হাটাজারি খামারে আছে আরো 350, চুয়াডাঙ্গে আছে আরো 200। ওগুলোর তত্ত্বাবধানে যেগুলো তাই এখানে তো এখানে একটা আমিও থাকি না, আমার ম্যানেজার থাকে। প্রত্যেকটা খামারে আসলে বিশ্বস্ত ম্যানেজার থাকে আমাদের, যারা একদম শুরু থেকে আসে। দেখা যায় কি আমার থেকে তাদেরই মাথা ব্যথা বেশি থাকে গরুগুলো নিয়ে। আল্লাহ রহমতে আমি এই দিক থেকে আগে গেছি যে আমাদের ওয়ার্ক ফোর্সটা আমরা ওইভাবে ক্রিয়েট করতে পারছি। তো আপনি প্রতিদিন ফার্মে ভিজিট করেন নাকি হচ্ছে এখন আমরা আসছি এই জন্য? না, আমার আসলে প্রত্যেক দিন একবার হইলে আমার ফার্মে আসা লাগে। কোনো কাজ থাকলেও আসি, না থাকলেও আসি, কারণ এটা একটা নেশার মতো হয়ে গেছে। এই গরু জিনিসটা এমন যে এটা একবার রক্তে ঢুকে গেলে এটা আর বের করা সম্ভব না। আপনি যদি বলেন এখন আমাকে খামার টামার ছেড়ে দিতে, আমাকে দেওয়া হবে না, কারণ আমার একটা মানে নেশা বলতে একেবারে একটা রুটিন হয়ে গেছে যে এই খামারে একবার হইলেও আসা লাগে। আমাদের স্যার একটা কথা বলছিল, যার কারণে তার সাথে মিলে দাঁড়িয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যিনি স্যার ছিলেন বা যিনি বস ছিলেন, উনি কিছু কাস্টমারদের সাথে ডিল করতে যাচ্ছেন। চলুন আমরা সেই কাস্টমারদের সাথে ডিলিংটা একটু দেখে আসি। তো গাইস, আমাদের ফার্ম ভিজিট এক্সপেরিয়েন্সটা কেমন ছিল চলুন জেনে নিই আমার টিমমেটদের কাছ থেকে। ভাষা প্রকাশ করার মতো না, ফার্মের ওনারের বিহেভ আনবিলিভেবল। ইটস অ্যামেজিং, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছেন ওরকম। ওনার যে ব্যবহার, ওনার যে ল্যাঙ্গুয়েজ বা আমি অসাধারণ, মানে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি। ওনার আতিথেয়তা আসলে বলে বোঝানো যাবে না। ওনার আতিথেয়তা আমাকে অনেক ভালো লেগেছে। এখানে এসে এখানে পরিবেশ এবং সারা এমপ্লয়ি যারা আছে তারা আমাদের সাথে অনেক ভালো বিহেভিয়ার করছে, এটা আসলে অসাধারণ। ওভারঅল জিনিসটা আসলেই অ্যামেজিং ছিল, খুবই এনজয় করেছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। কেমন হয়েছে সেটা বলার কোনো প্রশ্ন নেই। আসলে একটা ওয়ার্ড বলতে চাই, অসাধারণ, অসাধারণ, অ্যামেজিং, অ্যামেজিং, অ্যামেজিং। Just mind blowing. Just mind blowing.
দাম কি কোরবানের আসলে কোরবানের ঠিক 1 মাস আগে আসবেন। মানে কোরবানের যে সিজনটা থাকে কোরবানের 1 মাস আগে আসবেন, কিন্তু উইকডেজ আসবেন, উইকেন্ডে আসবেন না। হ্যাঁ উইকেন্ডে আসলে আমি আমার খামারে নিজে হাঁটতে পারি না, হয়তো এখানে ভিড়ের উপর দাঁড়াতে